শ্রোতা দর্শক মণ্ডলী, আজ আমাদের দৈনিক ঝিনাইদহ সকালের জনগুরুত্বপূর্ণ ভাবনা সম্বলিত ফেসবুক পেজের আজকের ভাবনার অনুষ্ঠানে আজকে আমাদের এখানে উপস্থিত আছে আব্দুর রাজ্জাক, সভাপতি, আশুরহাট পাখি সংরক্ষণ সমিতি, শৈলকুপা, ঝিনাইদহের। যে জৈব বৈচিত্র্য যে সংরক্ষণ এবং পাখি আমাদের যে উপকার করে এবং পরিবেশের সংরক্ষণ করে এবং পরিবেশের ভারসাম্য সৃষ্টি করে এবং যে কিভাবে উপকারে আসে এবং সেই পাখির সংরক্ষণের ব্যাপারে ঝিনাইদহ জেলার যে বিশিষ্ট ভূমিকা পালন করেছে, বিশেষ ভূমিকা পালন করেছে সেই আব্দুর রাজ্জাক, যিনি আপনার 2022 সালে বঙ্গবন্ধু ওয়াইল্ড লাইফ অবজারভেশন পুরস্কার পেয়েছে, স্বর্ণপদক পেয়েছে এই পাখি সংরক্ষণের জন্য। সেই আব্দুর রাজ্জাক ভাই আমাদের স্টুডিওতে উপস্থিত আছে। কেমন আছেন রাজ্জাক ভাই আপনি? ভালো। আচ্ছা, আপনি যে এই যে পাখি সংরক্ষণের ব্যাপারে যে উদ্যোগী ভূমিকা নিয়েছেন, এই উদ্যোগী ভূমিকা আপনি কোন চিন্তা চেতনার বা কোন ভাবনার জায়গা থেকে নিয়েছেন, আমরা কি জানতে পারি আপনার কাছ থেকে? অবশ্যই। বিষয়টা হচ্ছে 2007 সালে পাখি যখন আগমন হয় আশুরহাটে, তখন দেখা যাচ্ছে চোরার শিকারীরা হত্যা করছে এক, আর কালবৈশাখী ঝড় বৃষ্টি হলে পাখি উঠতে পারে না। আচ্ছা, উঠতে পারে না, নিচে পড়ে যায়, পাখনা যখন শুকিয়ে যায় তখন উড়ে চলে যায়। ঝড় বৃষ্টিতে বিভিন্ন জায়গায় তারা প্রাণ বাঁচানোর জন্য বিভিন্ন বাড়িতে আশ্রয় নেয় এই পাখিগুলা। জানতে পারলাম যে পাখিগুলা সব নিধন হয়ে গেছে, অন্তত 200-250 পাখি নিধন হয়ে গেছে, বিক্রি। তারপরে দেখলাম এই পাখিগুলাকে বাঁচানো যায় কিভাবে। এখন বন বিভাগের আশ্রয় নিলাম, বন বিভাগ তেমন কোনো সাড়া দিল না, বললো যে আমাদের বৃক্ষ নিয়ে আমরা ব্যস্ত, ওরা ওয়াইল্ড লাইফের ব্যাপার, আমরা কিছু করতে পারবো না। তারপর চিন্তা ভাবনা নিলাম, সাংবাদিকদের সাথে আলোচনা করে 24 চ্যানেলে তখন মিল্টন ভাই তখন সাংবাদিক ছিল। মিল্টন ভাই যে ছবি টবি তুলে বিভিন্ন চ্যানেলে দেওয়ার পর তখন উপজেলা নির্বাহী অফিসার প্রিন্স সাহেব, সেই মূলত পাখি প্রেমিক, তার অবদানেই এই ভিত্তিটা গড়ে উঠছিল। মাহমুদুল হাসান প্রিন্স সাহেব আমার গ্রামে এসে চ্যানেলে দেখে বললো যে পাখি আছে গ্রামে, দেখলাম, তাহলে আপনি যদি আশ্বাস দেন তাহলে এই পাখিগুলার নিরাপত্তা অবশ্যই পেতে পারে, পাখি যাতে শিকার না করে। তো উনি বললেন যে এখানে একটা ডালও কাটা যাবে না, এখানে পাখি শিকার কেউ করতে পারবে না, আমি যথাযথ ব্যবস্থা নেব। এই হিসাবে ওখানে ভিত্তি তৈরি হয়ে গেল। আচ্ছা, ওই সময় আপনার ভিত্তি তৈরি হয়েছিল। তারপরে আপনারা এই যে আপনারা সমিতি গঠন করলেন, তাই না? হ্যাঁ, সমিতি কত সালে গঠন করলেন আপনারা? খসড়া ছিল 9 সালের দিকে। 9 সালের দিকে গ্রামে এই পাখি দেখার জন্য মেলা বসলো, লক্ষ লক্ষ লোকের সমাবেশ হয়েছে এই গ্রামে। আশুরহাট এখন আশুরহাট বলে কেউ চেনে না, এখন পাখি মেলা বললেই চেনে। আমি যে সমিতিটা গঠন করলাম উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে, কিন্তু সমিতির অন্যান্য সদস্যরা মেলার যে আয় হয়েছিল তারা সব আত্মসাৎ করে পালিয়ে গেল, তারা পাখি শিকারে ব্যস্ত থাকলো। কারা যারা আপনার সমিতির আমার সদস্য হলো? সমিতিতে ছিল, আচ্ছা আচ্ছা। তারা পাখি নিয়ে আর চিন্তা ভাবনা করলো না। তখন আমি মুসলিমের কয়েকজনকে নিয়েই এই সংগ্রামটা গড়ে তুললাম, পাখি যাতে রক্ষা করা যায়। আমার ব্যক্তি মালিকানায় জায়গা, আমার এক মালিকানা আর অন্য মালিক আছে, এই দুই মালিকের সমন্বয়ে এই পাখিদের বসবাস। আচ্ছা, এই দুই মালিকদের সমন্বয়ে পাখিদের বসবাস। বসবাস আচ্ছা, আপনার যখন পাখিদের বসবাস দুই মালিকের সমন্বয়ে এবং এই যে আপনাদের যে সমিতি, এই সমিতিকে আপনার সরকার কোনো সহযোগিতা করে কিনা? না, তেমন কোনো সহযোগিতা, সরকার সহযোগিতার ভিতরে
গ্রাম পুলিশ আবেদন করলে পরে দেয়, প্রশাসন একটু নজর রাখে, এই মাঝে মধ্যে এইটুকু সহযোগিতা। তাছাড়া আর কোনো আর সহযোগিতা আপনার করে না? অর্থনৈতিকভাবে তেমন কোনো সহযোগিতা তাহলে করে না। আপনার যারা এই যে পাখি মেলার যে দেখভাল করে আপনার সাথে, হ্যাঁ, তাদের তো আসলে একটা স্বার্থ থাকতে হবে বা একটা হ্যাঁ, থাকতে হবে, ওরা ওটা সেরকম কি আছে? আমাদের মুসলিমে আমার নিজের অর্থায়নে এটা করি। যেমন পাখিদের আমার পুকুরে মাছ খায়, আচ্ছা, প্রচুর মাছ খায় পানকৌড়িতে, হাজার হাজার পানকৌড়ি প্রতি বছর মাছ দিতে হয়, ওটা আমারই অর্থায়নে এইগুলা, সরকার কিছুই দেয় না। সরকার আপনার কিছুই দেয় না, না? কিছুই দেয় না। আচ্ছা, ওখানকার যারা বসবাস করে আপনাদের ওই গ্রামে এবং আশেপাশের, অনেকের বক্তব্য হচ্ছে পাখি আমাদের প্রচুর ধান যখন পাকে ধানকে ক্ষতি করে, বিলের ধানকে ক্ষতি করে। এবং সেখানে যে এই যে আপনি যে কথা বলছেন যে আমার হয়, সেখানে তারা বলছেন যে আব্দুর রাজ্জাক সাহেব উনি যে পাখির যে দেখভাল করেন, কিন্তু আমাদের এই যে যে ক্ষতিগ্রস্ত করে এই ব্যাপারে ওনার সাথে আমরা কথা বলেছি, উনি এ ব্যাপারে কোনো কিছু করেন না এবং উনি হচ্ছে যে ওনার স্বার্থটাই ওখানে আসলে দেখেন। এই ব্যাপারটা কি মূলত? তারা জীব বৈচিত্র্য সম্পর্কে অসচেতন। তার কারণ পাখি, এখানে বলতেছে পাখি তাড়াও, অনেক গাছের ঝাল ভেঙে নিয়ে আসতে, শুকনো গাছের ডাল বাসা বাঁধতেছে, আমার কাছে চলে আসতেছে। দেখা যাচ্ছে একটা ধান উঠে নিয়েছে, আমার কাছে চলে আসছে, কিন্তু উপকার অপকারিতা দুইটাই। হুম, একদিন আমার তো চরম রাগারাগি একজনের সাথে, যে পাখি আমার ধান সাউ নষ্ট করে ফেলেছে। কিন্তু পরবর্তী পর্যায়ে দেখা গেল যে যে সেই জমিতে প্রচুর ধান হয়েছে, সেই জমিতে প্রচুর ধান হয়েছে। অর্থাৎ পাখি ওরা এসে বললো যে পাখি আমার জমির ধান নষ্ট করে ফেলছে, হ্যাঁ, কিন্তু পরবর্তী বছর দেখা গেল যে ওই জমিতে আপনার প্রচুর ধান হয়েছে। হ্যাঁ, অর্থাৎ পাখি যে জৈব বৈচিত্র্য রক্ষার ব্যাপারে ব্যাপক ভূমিকা রাখে, তার এটা হচ্ছে কি যে প্রমাণ নাকি? হ্যাঁ, এটা অবশ্যই। যেমন আচ্ছা। শকুন, হুম। শকুন একটা বিলুপ্ত প্রাণী। আমরা অনেকেই জানি না যে শকুনের পাকস্থলিতে এই অ্যানথ্রাক্স রোগের জীবাণুগুলো ধ্বংস হয়ে যায়, কিন্তু বাইরে থাকলে 100 বছর ধ্বংস হয় না। এক, কুকুর আমরা মেরে ফেলতাম, কুকুরের এখন পচা খাবার খেয়ে বাতাসে রোগ জীবাণু ছড়াতে দেয় না। তার মানুষের এখন এখন সচেতনতা বৃদ্ধি এখনো হয়নি। পাখি যেমন আল্লাহ সৃষ্টি করেছে, আল্লাহ সৃষ্টি করেছে, সেই তার প্রত্যেকটা ডিউটি আছে পৃথিবীতে, আমরা সেটা ধরতে পারছি না। মানুষ একাই ভোগ করবে, প্রাকৃতিক অধিকার তাদের ভোগ দিতে হবে। যেমন সুন্দরবনকে আমরা বাঘ রক্ষা করতেছি, হুম। লক্ষ লক্ষ টাকা খরচ করে বাঘ রক্ষা করতেছে। একটা বাঘ আহত হয়েছিল শিকারীদের ফাঁদে, তাকে লক্ষ লক্ষ টাকা খরচ করে আবার সুন্দরবনে ফিরিয়ে দিয়ে আসলাম কেন? তাহলে সৃষ্টির প্রথম থেকে যা কিছু সব মানুষের কল্যাণ জন্য, আমরা বুঝতে পারছি না। আচ্ছা, আমরা বুঝতে পারছি না যে কোন প্রাণী মানুষের উপকারে আসছে। আমরা এখনো মানুষকে সেইভাবে সচেতনতা বৃদ্ধি করাতে পারিনি। তাহলে সচেতনতা বৃদ্ধির ওখানে কি কি কাজগুলো আপনারা করছেন? আলোচনা, বিভিন্ন আলোচনা, পাখি আমাদের কি কাজ করে, কি উপকার করে, লিফলেট, হ্যান্ডবিল এগুলো আমরা দিই, চোরা শিকারীদের বিষয়টা আমরা দিই, আলোচনা করি বিভিন্ন বিষয়ে, যে পাখি আমাদের কি কাজ করতেছে। আচ্ছা, আপনারা তো এগুলো ওরা আলোচনা। তো ওরা তো কারো জমি দখল করে না। আচ্ছা, ওরা, আমার বাগানে পাখি থাকে, তোমাদের কেন অসুবিধা? আমার গাছে থাকে, আমার তো গাছ নিয়ে যাচ্ছে না, আমার তো জমি দখল করতেছে না, আমার তো ফসলের ক্ষতি করতেছে না, তাহলে এইগুলাকে নিধন থেকে তোমরা বিরত হও, এভাবে আমি আলোচনা করি। আচ্ছা, এই যে আপনি আপনার কথায় বলেছেন যে এর আগে 200 কতটা পাখি ওখানকার স্থানীয় লোকেরা নিধন করে মেরে ফেলে এবং তারা হচ্ছে শিকার করে এবং হচ্ছে যে ধরে নিয়ে যায়, তাই না? তা এখন কি আহ, আপনার ওখানে এখন কি পাখি নিধন কি চলছে? বাকি শিকার হয়, ওইভাবে শিকার হয় না। কখনো আচ্ছা, উন্মুক্ত ভাবে শিকার হতো, বাধা নেই, কোনো কিছু নাই। এখন পাখির শিকার গোপনে, চোরা শিকারীদের রাত্রিবেলায় কিছুটা তৎপরতা তারা করে। এখন সরাসরি আর শিকার করার মতো ক্ষমতা কারণ নাই, আচ্ছা, সরাসরি শিকার করার মতো কারণ নাই। ক্ষমতা কারণ নাই। আচ্ছা, আপনি অ্যাওয়ার্ড পেলেন কত সালে এই পাখি সংরক্ষণ? 22 সালে। 22 সালে। 22 সালে। আচ্ছা, আমরা যেটা জানতে পেরেছি যে আপনার যখন তখন পাখির আপনার প্রচুর প্রাচুর্য ছিল এক সময়ে, কিন্তু এখন পাখি কমে এসেছে এবং 2022 সালে যে প্রাচুর্য ছিল এবং পরবর্তীতে জুলাই আগস্ট অভ্যুত্থানের পরে
আপনার যে পাখিদের যে অভয় আশ্রম ছিল এবং তাদের যে আশ্রয় নেওয়ার জায়গা ছিল, এবং আপনি যে কথা বলছেন যে আপনার জায়গা এবং পাশের একটা পুকুরের জায়গা, এবং আমরা জানতে পারছি যে জুলাই আগস্ট অভ্যুত্থানের পরে আপনার অনেক গাছ, আপনার পাখিদের যে অভয় আশ্রম সেই জায়গার অনেক গাছ আপনার কেটে নেওয়া হয়। এই ব্যাপারে আপনি কোনো ভূমিকা নিয়েছিলেন আমি কিনা? এই ব্যাপারে আমি জেলা প্রশাসককে জানিয়েছি, ইউনো মহোদয়কেও জানিয়েছি। তারা ইউনো মহোদয়ের সঙ্গে আমার এই বিষয়টা নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে যে তারা ব্যক্তি মালিকানায় গাছ কাটে, অভয়ারণ্য একটা ঘোষণা হয়নি, আচ্ছা, ব্যক্তি মালিকানায় গাছ তারা কাটতে পারে। আপনি কি বললেন? আগের ইউনো কোন আইনে এই গাছ কাটা বন্ধ করলো? আগের আব্দুল আওয়াল সাহেব, তার কথা স্মরণ রাখতে হয়, সে থাকাকালীন ডিসি, এখন ঝিনাইদহ জেলা, সে ডাইরেক্ট কি করে বললো যে এটা পাতাও ছেঁড়া যাবে না, এখানে পাখি শিকার করা যাবে না, গাছ কাটতে হলে আবার অনুমতি নিয়েই কাটতে হবে। তখন কেউ গাছে হাত দেয়নি। আর আপনি কি বলতেছেন যে অভয়ারণ্য ঘোষণা না করা পর্যন্ত গাছ কাটতে পারে ব্যক্তি মালিকানায়? এটা কোন ডিসি বললো? না, এই আব্দুল আল সাহেব ডিসি, হুম। উনি বন্ধ করে আসলেন। আর হ্যাঁ। বর্তমান যে ইউনো আছে, শুল্ক ভাই এখনো ক্ষমতাসীন ইউনো, আচ্ছা, কি উনি নাম? বললেন যে অভয়ারণ্য ঘোষণা হয়নি, সেখানে গাছ কাটতে পারে, আচ্ছা, ব্যক্তি মালিকানায় গাছ কাটতে পারে উনি বললেন। বললেন। তারপরে আমি তার সঙ্গে আর কোনো আলোচনা করিনি, আপনি দেখাও করিনি। আচ্ছা। কেন? এদের, আমি বললাম, প্রাকৃতিক অধিকার এদের নাই? হুম। প্রাকৃতিক প্রাকৃতিক অধিকার যখন জীববৈচিত্র্য রক্ষায় আমরা সরকার তো পদক্ষেপ আছে, জীববৈচিত্র্য সংরক্ষণের অধিকার তো আছে, বন্য প্রাণী রক্ষার তো অধিকার আছে, আইনে আছে। আপনি কি করে বলতেছেন যে গাছ কাটতে পারে? তাদের আবাসস্থল ধ্বংস করা হচ্ছে। হ্যাঁ, তো যে প্রাকৃতিক জৈব সংরক্ষণ আইন আপনার কি বলে এই বিষয়ে? এটা যেমন একটা কারণ হচ্ছে যে পাখিদের যে আবাসস্থল, একটা মালিক, সে বলতে পারে যে সরকার জমি নিয়ে নেবে হয়তো, এই ভয়তে পাখি তাড়াও এক মালিক এই গাছগুলা কাটছে। এই যারা চোরা শিকারীদের সঙ্গে তৎপরতা রয়েছে, এই ইন্ধনে একটা মালিক গাছ কাটতেছে। এক সমস্যা, গাছের পাখিদের আবাসস্থল ধ্বংস হওয়ার পথে। কিন্তু আমার মালিকানায় যেটা আছে সেটা অক্ষতই আছে। এখানে সিজনে, একটা সিজনে, খরা সিজনে পাখি চলে যায়, তার কারণ জলাশয় নাই। জলাশয় থাকলে, তাদের খাদ্য খাবার থাকলে এই পাখিগুলো যায় না। আমি ডিসি, তারপরে ইউনোর মধ্যে বলছি যে এটা জলাশয় আপনারা করে দেন, পাখিদের উন্মুক্ত একটা জলাশয়। শ্রোতা দর্শক আমি মন্ডলী, আবেদন করছি। শ্রোতা দর্শক মন্ডলী, আপনারা দেখছেন আশুরহাট পাখি সংরক্ষণ সমিতির সভাপতি আব্দুর রাজ্জাকের সাথে দৈনিক ঝিনাইদহের সকালের জনগুরুত্বপূর্ণ ভাবনার যে কথোপকথন, যে আলোচনা, সেটা। তাহলে রাত্রি 9টার পরে আসবেন, এখানে কন্টিনিউ পাবেন আমার যেখানেই থাকি না কেন। পানকড়ির ছবি নেন, সংমিশ্রণ ওইটা ইয়ে করলে পানকড়ি সব ব্যবসা সব বাইরে করে, আবার সব ঠিক বিকেল 4টে। বিকালে আসতে হবে। বিকালে বেশি হয়। বিকেলে না আসলে ছবি পাবেন না, ছবি পাবেন না। ফল বাগানের ছবি পাবেন। আর হলো শীত আরো বেশি পড়লে আসছে। শীতের সময় তো পাখির সিজন। শ্রোতা দর্শক মন্ডলী, দৈনিক ঝিনাইদহের সকালের জনগুরুত্বপূর্ণ ভাবনা প্রসঙ্গে আপনারা যে অনুষ্ঠান দেখছেন, সেই অনুষ্ঠানের বিরতির পর আমরা আবার ফিরে আসলাম। যে শুরু করেছিলেন এবং সরকার যে আপনাদের সহযোগিতা করেছিল, সেই সহযোগিতার আশ্বাস এবং সহযোগিতার প্রেক্ষাপটেই আপনাদের এই পাখি জৈব বৈচিত্র্য সংরক্ষণ এবং পাখি সংরক্ষণের ব্যাপারে আপনারা উদ্যোগী হয়েছিলেন। এখন ওখানে এই উদ্যোগী হতে বা এখন ওখানকার সংরক্ষণের ব্যাপারে আপনাদের স্থানীয়ভাবে বা অন্যান্যভাবে কোনো সমস্যা আছে কিনা? সমস্যা আছে, যেমন আচ্ছা। মালিকানা, ব্যক্তি মালিকানা গাছ। আমি
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ খুলনা, এরাও পরিদর্শন করছে। আমি তাদের সঙ্গে আলোচনা করছি এই বিষয়ে, জীববৈচিত্র্য বিষয়ে 10 দিন প্রশিক্ষণ সার্টিফিকেট নিয়েছি, বহুবার প্রশিক্ষণ নিয়েছি। এক, এদের যে সুরক্ষা স্থায়ীভাবে আমরা এখনো দিতে পারিনি। তখন ব্যক্তি মালিকানার বিষয়, সরকার যদি সেখানে কোনো পদক্ষেপ না নেয় আর কতদিন ধরে রাখা যাবে। এখানে তারা বলতেছে অভয়ারণ্য ঘোষণা করা হবে, এই 4-5 বছর অভয়ারণ্য ঘোষণা করা হবে। মৌখিক আশ্বাস, লিখিত আশ্বাস দিয়ে সম্ভব না। এখানে স্থায়ী কোনো পদক্ষেপ সেখানে নিল না সরকার। এক, আমি আমার মতো চেষ্টা চালাচ্ছি, এখানে মালিকদের সঙ্গে যদি সরকার যদি কোনো আলোচনা করত, তাদের ব্যক্তি মালিকানায় গাছ, এই গাছগুলোকে রক্ষা করা যেত। এক, দ্বিতীয়ত হচ্ছে সরকার যদি জলাশয় তার নির্মাণ করে দিত, আমারই জায়গা আছে, সেখানেও কোনো পদক্ষেপ নিল না। যেমন প্রশাসনিকভাবে যতটুকু হেল্প পাই, যারা এই পাখি প্রেমিক জীবের প্রতি যাদের ভালোবাসা, সেই সব প্রশাসকদের কিছুটা সহযোগিতা পাই। যেমন আব্দুল আওয়াল সাহেব ডিসি ঝিনাইদহ জেলার, সে থাকাকালীন কোনো অসুবিধা হয়নি। এসপি মনিরুল আহসান, কোনো অসুবিধা হয়নি। নতুন এসপি ডিসি আমি বলছি পরিদর্শন করার জন্য, এখানে স্থায়ী একটা ব্যবস্থা সুরক্ষা দেয়া হোক, মালিকদের সঙ্গে আলোচনা করে। আমার যেমন ব্যক্তি মালিকানায় গাছ, আমারটা কোনো সমস্যা হচ্ছে না, অন্যান্য মালিকদের সমস্যা, তার বহু গাছের প্রয়োজন আছে, তারা বাসা বাঁধে, অন্যান্য গাছের ডালের প্রয়োজন হয়, ছোট গাছের ডালও প্রয়োজন হয়। এখন সে কোনো ব্যবস্থাই আমার ঘুরতে কোনো দরজা বাদ দেয়নি। ওয়াইল্ড লাইফ থেকে ডিসি, এসপি, ইউনো, সমস্ত জায়গায়, বন বিভাগ থেকে শুরু করে, পানি উন্নয়ন বোর্ড থেকে শুরু করে সমস্ত জায়গায় আমি আলোচনা করেছি এই বিষয়টা নিয়ে। এমন কোনো সঠিক পদক্ষেপ তারা নিল না। তার কারণ অচিরেই পাখি ধ্বংস হয়ে যাবে, আমি আর কতদিন ধরে রাখবো? সরকার যদি কোনো এখানে নজর না দেয়, এখানে দর্শনার্থী আসে, প্রচুর দর্শনার্থী আসে। ডিসি আব্দুল আওয়াল সাহেব এই বসার জায়গাটা সে করে দিয়ে গেছে, আর কেউ করেনি। তার মতো মানুষের দরকার। আমি যদি পাখি ভক্ষণ করি, তার তাহলে পাখি সংরক্ষণ, তাহলে আপনার কথায় আমরা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে কি, যে জৈব বৈচিত্র্য এবং পাখিদের যে পাখিদের বসবাসের জন্য উপযুক্ত পরিবেশ, সেই পরিবেশ সৃষ্টি করতে হবে এবং ওখানে আরো আপনার কৃত্রিম জলাশয় সৃষ্টি করতে হবে, যে কৃত্রিম জলাশয় সৃষ্টির মাধ্যমে দিয়ে পাখিরা তাদের খাবার এবং তাদের যে বসবাস এবং তাদের যে চলাফেরা, এর জন্য গোসল এবং বিভিন্ন কিছুর যে প্রয়োজন হয় পাখিদের, সেগুলো তারা সেখানে নিশ্চিত করতে হবে। এবং এটা নিশ্চিত করতে পারলে এবং সরকারের যদি পৃষ্ঠপোষকতা গ্রহণ করে, তাহলেই আপনার যে আশুরার যে পাখি মেলা বলা হচ্ছে, যে আশুরারের পাখি মেলা, যেটা আপনার দূর সুদূর আপনার জায়গার থেকে বিভিন্ন দেশ থেকে আপনার উড়ে পাখি যে আসে, সেই পাখির এখানে উপযুক্ত পরিবেশ সৃষ্টি হবে। এবং এটা হয়ে উঠতে পারে যদি পাখিরা নিয়মিত আসে এবং পাখি যদি প্রাচুর্য থাকে, তাহলে এটা গড়ে উঠতে পারে ঝিনাইদহ অন্যরকম একটা ভ্রমণ পিপাসুদের জন্য এবং যারা পাখি প্রেমী তাদের জন্য একটা দর্শনীয় স্থান। ছোট দর্শক মন্ডলী, আজ আমাদের স্টুডিওতে এসেছিলেন আশুরহাট পাখি সংরক্ষণ সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক। তার কাছ থেকে আমরা জানতে পারলাম জৈব বৈচিত্র্য এবং প্রাকৃতিক সংরক্ষণের ক্ষেত্রে পাখির কি ভূমিকা এবং সেটা কিভাবে রক্ষা করা যায়। আজকে এই পর্যন্তই। আগামীতে কোনো আলোচনায় আপনারা দৈনিক ঝিনাইদহ সকালের সাথে থাকবেন। এই আলোচনায় আজকের আলোচনা এখানেই শেষ করছি। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য।